লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর এবং পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিয়েছে এলাকাবাসী। জেলার ৩ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ৩৪ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশিন চেষ্টার পর দুদিন ধরে ২৮ জন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এছাড়া নওগাঁর সাপাহার সীমান্তের শূন্য রেখায় অপেক্ষা করছে আরও ১৭ জন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের আদতমারীর দুর্গাপুর এবং পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে এলাকার লোকজন। ৩ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে ৩৪ জন। এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার শেষ রাতে আদতমারীর দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় ১২ জনকে ফেলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় এলাকার লোকজন তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে সেখানে অবস্থান নেয় বিজিবি। একইভাবে পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তের শূন্যরেখায় ১০ এবং ১২ জনকে রেখে যায় বিএসএফ। তারা সবাই বাংলাদেশে ঢুকতে না পেরে শূন্যরেখায় অবস্থান নেয়। ৩ সীমান্তে বিজিবির কড়া টহল চলছে। এলাকার লোকজনকে থাকতে বলা হয়েছে সতর্ক অবস্থায়। Come to legal way, yes. But it is illegal way. Yes, same thing I am saying to you. It's an illegal way to push to. They came here last night from India. We are not And it is pushing of that thing. It is pushing by BSF. যদি এভাবে আবার পুশিং করার চেষ্টা করে ইন্ডিয়া, তাহলে এটা আসলে খুব দুঃখজনক। আমরা আসলে এটা মেনে নিতে পারতেছি না, আর আমরা এটা অ্যালাউ করবো না কখনো। রাত 4:30টার দিকে জানতে পারলাম আমি অসুস্থ, যে ইন্ডিয়ান বিএসএফ ৩ জন মহিলা, একটা পুরুষ, একটা বাচ্চাকে পুশব্যাক করতেছে বাংলাদেশের। আটক করার পর সীমান্ত 925 ফিলের ওই পাশে আপাতত পুশব্যাকের লোক ৩ মহিলা, 1 পুরুষ, 1 বাচ্চা আপাতত ওখানে রয়েছে। এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে 2 দফায় পতাকা বৈঠকের পরও কমেনি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের উত্তেজনা। এই উত্তেজনার মধ্যেই ওই 28 জন ঝোপের মধ্যে খোলা আকাশের নিচে শূন্যরেখায় অবস্থান করছেন। সকালে খাদ্যের সন্ধানে তাদের শূন্যরেখায় আম গাছ থেকে আম পাড়তে ও এদিক সেদিক ছুটতে দেখা গেছে। অন্যদিকে জনবল বৃদ্ধি সহ সীমান্তে কঠোর নজরদারি ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। নতুন করে আরও সদস্য বাড়ানোর পাশাপাশি নজরদারি বাড়াতে পরীক্ষা খনন শুরু হয়েছে। আমাদের বিজিবির প্রতিরোধে তাদেরকে আমরা শূন্য রাইডের ওপারে ভারতের অভ্যন্তরেই রাখার জন্য সমর্থ হয়েছি। তো ইতিমধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে। এদিকে নওগাঁ সাপাহার সীমান্তে হাপানিয়া ও খোলমুডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় 17 জনকে রেখে যায় বিএসএফ। 16 বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান। হাসিবা আলী বর্ণা, ৭১। পুশিনের খবর জানাতে লালমনিরহাটের আদিতমারী সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, সীমান্তে আজকে কি পরিস্থিতি চলছে? শূন্য রেখায় কাউকে অবস্থান করতে দেখা গেছে কিনা? পুশিন রুখতে বিজিবি কি ব্যবস্থা নিয়েছে? লালমনিরহাটে আদিতমারীর দুর্গাপুর সীমান্তে গতকাল প্রায় আনুমানিক রাত 8টা থেকে 8:30 দিকে ভারতীয় বিএসএফ যে সমস্ত নো ম্যাচ ল্যান্ড অর্থাৎ শূন্যরেখার মধ্যে যে বাংলা ভাষাভাষীগুলো রয়েছে তাদেরকে গত রাত্রে প্রায় 8:30টার দিকে সেখান থেকে বিএসএফ সরিয়ে নিয়ে যাওয়ার কারণে আদিতমারী দুর্গাপুর সীমান্তে উত্তেজনা কিছুটা কমেছে। তবে সেখানে বিজিবি মোতায়েন রয়েছে এবং সতর্ক অবস্থা রয়েছে। অন্য সীমান্ত সতর্ক রয়েছে। পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নে আর পাটগ্রামের বাউরা ইউনিয়নে মোট যে লালমনিরহাট জেলায় 34 জনকে যে তারা বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশিং করা হয়েছিল, তাদেরকে গতকালকার রাত্রের দিকে তাদের যে সার্চ লাইট রয়েছে সীমান্তে, সার্চ লাইট বন্ধ রেখে অন্ধকারে রাত আনুমানিক 8টা থেকে 8:30টার দিকে তাদেরকে সেখান থেকে তারা বিএসএফ প্রত্যাহার করে নিয়েছে। তবে এবং প্রত্যাহার করে নেওয়ার পর থেকে সীমান্তে উত্তেজনা কিছুটা কমলেও বিজিবির পক্ষ থেকে সতর্ক রয়েছে লালমনিরহাটের সীমান্ত জুড়ে। এবং বিজিবির অধিনায়করা আমাদের জানিয়েছেন যে শূন্য রেখায় এখনো আর কোনো বাংলা ভাষাভাষীরা নাই। তবে বিএসএফ
প্রতিনিয়ত এরকম এই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার কারণেই সীমান্তের যে সার্বিক পরিস্থিতিটা অপরিবর্তিত হয়ে থেকে যায়। তো বিজিবির পক্ষ থেকে সতর্ক রয়েছে, এছাড়াও গ্রামবাসীরা সতর্ক রয়েছে যেন তারা আবার অন্য সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা না করে বিএসএফ। তবে বিএসএফ এর এই আগ্রাসী ভূমিকার কারণে সীমান্তে উত্তেজনা রয়েছে এবং আতঙ্ক রয়েছে গ্রামবাসীদের মাঝে। মুন্নি, এই ছিল লালমনিরহাট সীমান্তের সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আরও খবর জানবো। পুশিন ইস্যুতে সীমান্তের আজকের অবস্থান জানাতে মিলন পাটোয়ারি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 2 বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবির এনসিও মোহাম্মদ খায়রুল জানান, বৃহস্পতিবার রাতে হরিপুর বিওপির সীমান্তবর্তী দনগাঁও গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফ তাদের আটক করে। বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আটকরা হলেন হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া গ্রামের সোবাহান আলীর ছেলে আলিমুল ইসলাম এবং কাদির সুখা গ্রামের কুরবান আলীর ছেলে করিম। এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে 2 দফায় পতাকা বৈঠকের পরেও কমেনি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের উত্তেজনা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী একেএস রোকন যুক্ত হচ্ছেন। রোকন, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সীমান্তে এখনো লোকজন অবস্থান করছে কিনা? বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পর্যন্ত? মুন্নি, 2 দফা বৈঠক না, একটু সংশোধন করি। গতকালকে কিন্তু 11টার দিকে আবারও একটি বৈঠক হয়েছে এবং সেটা কোম্পানি কমান্ডার পর্যায়ে, কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি। ভারতীয় কর্তৃপক্ষের আবারও এই একই বুলি আউড়িয়েছে তারা যে তাদের কিছু করার নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো আদেশ পেলে তারপরে আমরা জানাতে পারবো। যার কারণে কিন্তু এই 28 জন নারী, পুরুষ এবং মহিলা, শিশু, এরা সবাই কিন্তু খোলা আকাশের নিচে ঝোপের মধ্যে তারা অবস্থান করছে এবং এমনকি বৃষ্টি, ঝড় বৃষ্টি এবং রাত্রিকালীন যে তাদের যে একটা কষ্ট, সেটা আমরা কিন্তু দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি। আমরা গতকালকে যখন ভিডিও ধারণ করছিলাম, ছবি ধারণ করছিলাম, তখন আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা কান্না দেখেছি এবং তাদের মধ্যে যে একটা খিদে ভাব লক্ষ্য করেছি এবং তারা এদিক ওদিক ছুটোছুটি করছিল, আম বাগানে আমগুলো পেড়ে তারা ক্ষুধা নিবারণের চেষ্টা করছিল। অথচ বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু তাদের কোনো মানবিকতা দেখানো হয়নি। এবং আপনার যদি বলি যে বিজিবির পক্ষ থেকে কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, পাশাপাশি স্থানীয় লোকজন কিন্তু সেখানে অবস্থান করছে এবং কোনোভাবেই যেন কোনো পুশিনের ঘটনা ঘটাতে না পারে ভারতীয় কর্তৃপক্ষ এই জন্য সজাগ রয়েছে। এবং বিজিবির সেক্টর কমান্ডার গতকালকে গত পরশু দিন সন্ধ্যায় তার পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন এবং রাত্রিকালীন যে নজরদারি সেটাও কিন্তু জোরদার করা হয়েছে। মুন্নি, তাদের মধ্যে যে একটা অমানবিক একটা আচরণ করা হচ্ছে, এইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। পুশিন রুখতে সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে একেএস রোকন যুক্ত ছিলেন। 1 সপ্তাহ ধরে টানা তাপপ্রবাহের পর অবশেষে শুক্রবার দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপপ্রবাহ অব্যাহত আছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 2-1 দিন বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় দুর্বিষহ জনজীবন। আমাদের খুব কষ্ট হচ্ছে, মিনিটে মিনিটে কারেন্ট যায়, রাত্রে ঘুমাতে পারতেছি না। খুব গরমের জন্য হাঁটতে পারি না, বেচা কিনে কম। রাজশাহীতে তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি ভ্যাপসা গরম। বেলা বাড়তেই বাড়ছে রোদের তাপ। এই গরম উপেক্ষা করে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।
চুয়াডাঙ্গার উপর দিয়ে আজও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে রাতে বৃষ্টি হওয়ায় জেলার তাপমাত্রা কিছুটা কম। ভোলায় বৃষ্টির সাথে শীতল বাতাসে কমেছে তাপমাত্রা, এতে দীর্ঘদিন পর কিছুটা স্বস্তি অনুভব করেন মানুষ। পটুয়াখালীর উপকূলীয় এলাকা জুড়ে হঠাৎ মুষলধারায় বৃষ্টি ও ঝড়ো বাতাস হয়, তবে এলাকাবাসী বলছেন বৃষ্টির পর বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হচ্ছে। বরিশালে টানা গরমের পর এক পশলা বৃষ্টিতে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। নগরবাসী বলছে বৃষ্টি হলেও গরম কমেনি। গরমে বাসায়ও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না, প্রচন্ড গরম। এবছরে গরম অনেক বেশি, অনেক কারেন্ট থাকলেও যে অবস্থা, না থাকলে একই অবস্থা। ঝালকাঠিতেও তীব্র তাপপ্রবাহের পর জেলা জুড়ে নামে স্বস্তির বৃষ্টি। শান্ত ইসলাম, ৭১। রোহিঙ্গাদের সেবাসহ সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তার পক্ষ থেকে এই কথা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরও বলেন, 2017 সাল থেকে যত কার্যক্রম পরিচালনা করছে তুরস্ক তা অব্যাহত থাকবে। শুক্রবার বিকেলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে যান এবং সেখানে তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর 17 নম্বর ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্ট ও তুর্কি দিয়ানেত ফাউন্ডেশনের কার্যালয় এবং 16 নম্বর ক্যাম্পে টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি পরিচালিত বহুমুখী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। কক্সবাজারের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতালি মাছুয়াখালী খালটি পুনঃখননের উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী 14 জুন এই কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই এলাকা ঘুরে দেখার পর পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, খালটি আগের জায়গায় ফিরিয়ে এলাকায় কৃষি উন্নয়নে যুক্ত করা হবে। কামরুল ইসলাম মিন্টু জানাচ্ছেন বিস্তারিত। কাদা মাটি মাখা প্যান্ট, মাথায় ক্যাপ, চোখে বড় ফ্রেমের চশমা, সামনে মাটি কাটার কোদাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই আইকনিক ছবিটি পিএমখালী এলাকায় মাছুয়াখালী খাল খনন করার সময় তোলা। 1979 সালের 4 ডিসেম্বর ছবিটি তোলা হয়েছিল। সে সময় জিয়াউর রহমানের সঙ্গে যারা খাল কাটায় স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন তারা জানালেন, দীর্ঘ অযত্নে খালটি শুকিয়ে গেছে। বললেন, তার উদ্বোধন করা সেচ পাম্পটি এখনো আছে খালের পাড়ে। মাটি খাড়ি নিজে বাজে ফেলাইছি এর সামনে কালাবাদের ফুটপাথিয়া আমরা দেখো আবার ধর কালকাটা শুরু হয়েছে, এখন উন্নয়ন হবে ইনশাল্লাহ বাইলার দোয়া। এখন কালে যখন ওয়ারিব তার পানি না পায়, ওই ব্রিজের তো পানি আসে নাই। পানি না ঢুকলে কৃষকরা পানি কোথায় পাবে? সেহেতু এই খালটা খনন করা অতীব জরুরি। শুক্রবার পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খালটি পরিদর্শন করতে এসে বললেন, এটি আগের জায়গায় ফিরিয়ে এখানকার কৃষি নির্ভর 1 লাখের বেশি মানুষের জীবন চলার গতি বাড়ানো হবে। এই খালটি আমরা খননের মধ্য দিয়ে এই অত্র এলাকার মানুষের দুর্দশা, দুর্দিন এবং তাদের শেষ সেবার ক্ষেত্রে যে জটিলতা, যে সমস্যাগুলো পড়তো, ইনশাল্লাহ সেটা এখানে একবারে দূরীকরণ হবে। এলাকার লোকজন বলছেন, দীর্ঘদিন ধরে পাতুলি মাছুয়াখালী খালটি খনন করে এর পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে বদলে যাবে এলাকার মানুষের জীবনযাত্রা। দুই পাশে 8 থেকে 10 ফুট উঁচু ছিল, এইরকম বেরিবাদ যেন হয়ে আমাদের খালটা যেন খনন হয়, এটা আমাদের এলাকাবাসীর দাবি। পাশাপাশি আমাদের এখানে সুইচ আছে, সুইচ গেট, ওইটা সুইচটা বড় করতে হবে, আরও একটু গভীর করতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন পাতুলি মাছুয়াখালী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। নোয়াখালীর বেগমগঞ্জে গোপালপুর বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ও জামায়াত কর্মী ইশাফাক ইয়াসিন প্রায় 2 কোটি টাকার আমানত নিয়ে পালিয়ে গেছে। গ্রাহকদের আরও অভিযোগ, ইয়াসিন ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছিল। এদিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, যাদের ঠিকঠাক কাগজপত্র আছে তারা টাকা ফেরত পাবেন, বাকিদের আইনের আশ্রয় নিতে হবে। মিজানুর রহমানের তথ্য ও জয় ভূঁইয়ার ছবিতে প্রতিবেদন।
নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর বাজারে 2019 সালে ইসলামী ব্যাংক এজেন্টের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালু করেন সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের জামাত কর্মী ইশফাক ইয়াসিন। শুরু থেকে তেমন কোনো অনিয়ম কারো চোখে ধরা না পড়লেও সম্প্রতি গ্রাহকরা ব্যাংকে গিয়ে তাদের হিসেবে গরমিল দেখতে পান। আস্তে আস্তে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাংকে গ্রাহকরা খোঁজ নিয়ে দেখেন তাদের হিসেবে বেশ গরমিল। আমার স্বামী রিক্সা চালায় এসব টাকা তো আমার মেয়ে উপযুক্ত মেয়ে বিয়ে হলে লাগবো তো আমি এখানে নিরাপদে এসে এখন আবার টাকাগুলো যাই। ভুক্তভোগীরা বলছেন ইশফাক জামাতের সঙ্গে যুক্ত থাকার কারণে এলাকার মানুষের সাথে সখ্য ছিল। এই সুযোগে সে নিজের বানানো জমা স্লিপ দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জমা নিয়ে আত্মসাৎ করেন। এখন ব্যাংক আইছি, ব্যাংক আলাদা টাকা মারি দিতে আমার ছেলে কত কষ্ট করে টাকাটা দিতে আমি টাকা লাগি বছর বছর বা কিছু করবো এই জন্য একটা আশা ভরসা করছি। এখন আমার টাকা ঠুকে গুলা লই এটা চলে গেছে। ফার্স্টে যে ফিঙ্গারের ছাপটা দিতাম ওইটা কোথাও আসে না, কম্পিউটারে আসে না, তখন হেরা যে হেদের আঙ্গুল দিয়ে ধরে আবার আরেক ছাপ দিত। এ নিয়ে ইসলামী ব্যাংক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার জানান, এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কি পরিমাণ টাকা লোপাট হয়েছে তার হিসেব বের করা হয়েছে। ক্ষতিটা কি আছে, কি ধরনের অনিয়ম হয়েছে এগুলো আমরা একটা অ্যাসেসমেন্ট করার পরে আমাদের হেড অফিস যেহেতু জানে, হেড অফিস জোনাল অফিস মিলে একটা সিদ্ধান্ত হবে। ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, ওনার এমপ্লয়ি যারা জড়িত থাকবে ওদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, ওনার বাড়িগুলোর সম্পদ আছে। এরপর বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী সিদ্ধান্ত হবে। ভুক্তভোগী কেউ টাকা ফেরত পাওয়ার জন্য মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কাদের কত টাকা মিসিং হয়েছে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত হয়ে পরবর্তীতে আপনারা অভিযোগ দিলে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে ব্যাংক এগুলার সলিউশন দেবে। পাশাপাশি আমরাও আশ্বস্ত করেছি যে এই সংক্রান্তে যদি কখনো কোনো দিন কোনো সময় কোনো গ্রাহক আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ব্যাংক সূত্রে জানা গেছে নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইসলামী এজেন্ট ব্যাংকে প্রায় 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং 3000 গ্রাহকের আরও 8 কোটি টাকা জমা আছে। আল ইমরান, 71। চট্টগ্রামে জিমেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ চক্রের মূল হোতাসহ 2 সদস্য গ্রেপ্তার হয়েছে। সাতকানিয়ার এক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে প্রায় 7.5 লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তদন্তে নেমে চক্রটির সদস্য সন্ধান পায় ডিবি। অভিযানে একটি ল্যাপটপ, 4টি মোবাইল ফোন, 18টি বিকাশ নিবন্ধিত সিম, 8টি ব্যাংক চেক বই ও 3টি ব্যাংক কার্ড উদ্ধার হয়। পুলিশ সুপার মাসুদ আলম জানান, চক্রটির মূল হোতা ইকবাল সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার প্রতারণা থেকে বাঁচতে সবাইকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং কোনো অবস্থাতেই ওটিপি বা ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে শেয়ার না করার আহ্বান জানান পুলিশ সুপার। এই ধরনের বিষয়গুলো আমাদের আসলে খুব বেশি অনেকেই হয়তো আমরা গুরুত্ব দেই না, বা এরকম তো অহরহ ঘটনা কিন্তু ঘটে যায়, কিন্তু আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দেই না। সেটাই কিন্তু আমরা একটু টেস্ট কেস হিসাবে এই জেলা গোয়েন্দা শাখা, তো আমরা এটা যদিও সাতকানিয়া থানার মামলা, কিন্তু আমরা এটা পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় নিয়ে আসি এবং জেলা গোয়েন্দা শাখার একটা টিম এটা মূলত কাজ শুরু করে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত 3 মাসে যেসব পদক্ষেপ নিয়েছেন, স্বাধীনতার পরে কেউ এমন জনবান্ধব পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার টুলু। শুক্রবার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর মন্দিরে হরিবাসর অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিতদের সরকারি বেতনের ব্যবস্থা করেছেন তারেক রহমান। তার এই পদক্ষেপ ইতিহাস সৃষ্টি করেছে। তিনি একজন ব্যতিক্রম নেতা, ফলে দেশের মানুষের আমূল পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি। এ সময় নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ দলীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আপনারা অনেকে মুসলমানদের মসজিদের নেতা হচ্ছে ইমাম সাহেব, আর আপনাদের পুরোহিত ঠাকুররা হচ্ছে আপনাদের মন্দিরের নেতা। এদের ভাতা, এদের বেতন, এদের কষ্ট, এদের জন্য কেউ অতিথি চিন্তা করে। এই প্রথম তারেক রহমানের সরকার এই পুরোহিত ঠাকুরদের জন্য উনি বেতন, ভাতা, টাকা
সরকারি সম্মান তাদেরকে উনি ব্যবস্থা করেছেন ব্যতিক্রম। নাটোরের 3 ফসলি এবং 4 ফসলি জমির মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে, আর এসব মাটি ভাটায় পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। এলাকার লোকজন বলছেন প্রশাসনের সহযোগিতায় চলছে এসব কর্মকাণ্ড, আর কৃষিবিদরা বলছেন মাটি কাটার কারণে কোনোদিনই এসব জমিতে ফসল হবে না। এদিকে মাটি কাটা বন্ধ না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বুলবুল আহমেদের প্রতিবেদন। ফসল হবে সেখানে কোনো ইন্ডাস্ট্রি হবে না, যেখানে কৃষি হবে সেখানে ইটার ভাটা হবে না, যেখানে শহর সেখানে শুধু শহরই হবে, যেখানে যেটা হবে এই ধরনের একটা আইন প্রণয়ন করা খুবই জরুরি। আবাদি জমি ধ্বংসকারীদের বিরুদ্ধে এভাবেই কড়া হুঁশিয়ারি দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কিন্তু এতেও বন্ধ হয়নি নাটোরের আবাদি জমি কেটে পুকুর খননের মহাযজ্ঞ। আইনে আছে কোনো কিছু নির্মাণের উদ্দেশ্যে কেউ 2, 3 বা 4 ফসলি জমি নষ্ট করলে পড়তে হবে কঠিন শাস্তির মুখে, কিন্তু এসব আইন কাগজে থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই। সেই গুণেই নষ্ট করে আপনারা পুকুর কাটাইতেছেন। আইনের দুর্বলতার কারণেই মানুষ সুযোগ পায়। সরকার পদক্ষেপ নেয় যেন আবাদি জমি কাটে মানুষ পুকুর খনন না করতে পারে। অভিযোগ আছে পুলিশ আর প্রশাসনের লোকেরা মোটা অঙ্কের ঘুষ নিয়ে এসব আবাদি জমিতে পুকুর খনন করতে দিচ্ছেন, পরে সেই মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। একটা রাস্তা ভেঙে গেলে ওরা ওইভাবেই চলে যাচ্ছে, রাস্তার নানা রকমের সমস্যা হয়। আমরা যে একটা প্রতিবাদ করবো, আমরা নিরীহ মানুষ, সামান্য ভ্যান চালে আমাদের কথা কে শুনবে? উল্টা ভ্যান ট্যান উড়া দিয়া মানে রাত্রেবেলা ভেতরে গুম করে দিবে, এরকম নানা রকমের হুমকি দেওয়ার মাধ্যমে এগুলো কাজকর্ম করে থাকে। আমাদের সমস্যা রাস্তার মাঠে বলে যাতায়াতের অসুবিধা, গাড়ি জনগণের অসুবিধা, গাড়ি অ্যাক্সিডেন্ট ধাক্কা লাগে। এলাকার সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারাও আবাদি জমি নষ্ট করে পুকুর খননের বিপক্ষে, জানান এটি বন্ধ না হলে নেওয়া হবে ব্যবস্থা। চলন বিল হলো এছাড়া শস্য ভান্ডারগত সিংড়া, মৎস্য ভান্ডারগত সিংড়া, এটাকে সমৃদ্ধশালী করার জন্য যা যা করার প্রয়োজন আমি তাই করব। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা সহ কারাদণ্ড প্রদান করা হচ্ছে এবং একইভাবে আমাদের গোয়েন্দা সংস্থাও তৎপর আছে। কৃষি অর্থনৈতিক জোন নাটোর জেলায় 2014 সালেও আবাদি জমির পরিমাণ ছিল 1,57,000 হেক্টর। 2026 সালে তা এসে দাঁড়িয়েছে 1,45,000 হেক্টরে। এটা কিন্তু খনন হচ্ছে, তো সেটি বন্ধ করা অবশ্যই দরকার এবং এটি বন্ধ করতে পারলে আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত হবে। সচেতন মহল বলছেন আবাদি জমিতে পুকুর খনন বন্ধ না হলে জেলায় খাদ্য সংকট হতে পারে, তাই আবাদি জমি সুরক্ষা আইনের দ্রুত প্রয়োগ চান তারা। বুলবুল আহমেদ, 71, নাটোর। নাটোরে 3 ফসলি এবং 4 ফসলি জমির মাটি কেটে পুকুর খননের বিষয়ে আরো বিস্তারিত জানাবেন সহকর্মী বুলবুল আহমেদ, যুক্ত হয়েছেন তিনি। বুলবুল, ফসলি জমির মাটি কাটার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে কৃষি অধিদপ্তর কি বলছে? আসলে কৃষি অধিদপ্তরের যে বিষয় সেটি কিন্তু কৃষি অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে ভয়ঙ্কর রেটে এবং খুবই অ্যালার্মিং রেটে কিন্তু এই আবাদি জমি প্রতি বছর কমে আসছে, এবং এই যে আবাদি জমি কমে আসছে সেটি যদি এখনই বন্ধ না করা যায় তাহলে শুধু নাটোর জেলা খাদ্য সংকটে পড়বে এমন বিষয় কিন্তু নয়, সারা বাংলাদেশের যে আবাদি জমি সেটির পরিমাণ কিন্তু কমে আসছে। এবং আপনাকে বলে রাখতে চাই, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে বলতে চাই যে এই মুহূর্তে আমি রয়েছি চলন বিলের সিংড়া এলাকায়। সেই চলন বিলের যে জীববৈচিত্র্য, সেই চলন বিলের জীববৈচিত্র্য কিন্তু নষ্ট হচ্ছে, কারণ এই চলন বিলের মাঝে নানান জায়গায় পুকুর খনন হচ্ছে এবং চলন বিলটাকে চলন বিল বলা হয় কারণ এর পানি চলমান থাকে, কিন্তু সেই চলন বিলের মধ্যে পুকুর খনন করে তার পানি প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে। এবং ফলশ্রুতিতে শুধু এই নাটোর জেলাতে কিন্তু এরকম চিত্র নয়, আশপাশের যে সিরাজগঞ্জ জেলা সেখানেও কিন্তু বিস্তীর্ণ শুধু পুকুর আর পুকুর, হাজার হাজার হেক্টর জমি কিন্তু জমি থেকে পুকুর বা এই ধরনের
ধরনের জলাশয়ে পরিণত হয়েছে, যার ফলে এগুলো করার ফলে এই মাটিগুলো কিন্তু যখন ইট ভাটাতে বিক্রি করে দেওয়া হচ্ছে, এই মাটি কিন্তু তারা পুড়িয়ে ফেলছে, এবং যেহেতু তারা পুড়িয়ে ফেলছে তো সে কারণে কিন্তু আগামী 100-200 বছরের মধ্যে কিন্তু এই মাটি আবার যে আবাদযোগ্য জমি সেটিতে পরিণত হওয়া যেমন সম্ভব নয়, একই সাথে যে পুকুরগুলো খনন করে ফেলা হলো সেই পুকুরগুলো কিন্তু পুনরায় ভরাট করতে গেলে আরো একটা পুকুর ভরাট করতে গেলে আরো দুইটা পুকুর খনন করতে হবে, এবং এগুলোর বিষয়ে প্রশাসনের যে ভূমিকা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ প্রশাসনের যারা কর্মকর্তা তারা এগুলো বন্ধ করার জন্য খুব একটা আগ্রহী নয়, এবং কোথাও কোথাও নাম কাওয়াস্তে দুই একটা অভিযান চালালেও সেটির কিন্তু কার্যত কঠোর কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি না, এবং যারা পুকুর খননের সাথে সংশ্লিষ্ট এবং অন্যান্য যারা এই পুকুর কাটা বন্ধ করতে চান আবাদি জমিতে, তারা আমাদেরকে সবসময় বলেন, এবং আমরা দেখেছি বিগত দিনে যে প্রশাসনের কর্মকর্তারা মোটা অঙ্কের ঘুষ নিয়ে কোনো একটা জায়গাতে অভিযান চালালেও তারপরেই কিন্তু আবার চালাতে দিচ্ছেন, এবং আমরা প্রশাসনের লোকেদের সাথে বিশেষ করে পুলিশ এবং ইউনো এবং এসিল্যান্ড এইগুলোর বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে, মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে এগুলো চালাতে দিচ্ছে। তো এই যে ঘটনা যেটি ঘটছে মহাযজ্ঞ, এটি নাটোরের পাশাপাশি রাজশাহী, সিরাজগঞ্জ এই অঞ্চলেও কিন্তু হচ্ছে, এবং একই সাথে আমরা যতদূর জেনেছি যে সারা বাংলাদেশেই এরকম মারাত্মকভাবে আবাদি জমি খনন করে পুকুর করা হচ্ছে, এবং এটি যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু সামগ্রিকভাবে দেশের উৎপাদনের ব্যাঘাত ঘটবে। এবং আমরা দেখেছি যে রাজনীতিবিদ যারা জনপ্রতিনিধি, এমপি এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি রয়েছে তারা বলছেন যে পুকুর খনন করা হবে না, কিন্তু আমরা যখন প্রশাসনের লোকেদের সাথে কথা বলি আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না এবং কঠোর আইন থাকা সত্ত্বেও কেন বন্ধ হচ্ছে না, তখন কিন্তু আমরা দেখেছি তারা বলছেন যে সংসদ সদস্য বা তাদের লোকজন কিন্তু এর সাথে জড়িত, এবং একই সাথে আমরা বুলবুল আহমেদ, নিশ্চয়ই প্রশাসন এই পুকুর খনন না করার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। দর্শক, নাটোরে আবাদি জমির মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে, এই খননের বিরুদ্ধে রয়েছে এলাকাবাসী। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে বুলবুল আহমেদ যুক্ত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবসে পটুয়াখালী পৌরসভার ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইদ্রাকপুর গ্রামবাসী। শুক্রবার বেলা 11টায় ইদ্রাকপুর গ্রামবাসী পৌরসভার ময়লার ভাগাড়ের সামনে এই মানববন্ধন করেন। এলাকার লোকজন অভিযোগ করেন, গত 4 মাস ধরে পটুয়াখালী পৌরসভার সকল বর্জ্য ফেলা হচ্ছে লোহালিয়া নদী তীরের ইদ্রাকপুর গ্রামে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ওই গ্রামের বাসিন্দারা। পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসককে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে আন্দোলনে নেমেছেন তারা। ময়লার ভাগাড়টি না সরানো পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। 38 বছর আগে স্ত্রী সন্তানকে না জানিয়ে বাড়ি ছেড়েছিলেন মেহেরপুরের জবেদ আলী। স্বজনরা ভেবেছিলেন তিনি হয়তো বেঁচে নেই। হঠাৎ করেই তিনি ফিরেছেন গাংনীর জন্মভিটায়। জানিয়েছেন অজানা অভিমানে বাড়ি ছাড়েন, কিন্তু তার স্ত্রী জানান এখন তাকে সংসারে ফিরতে হলে তার 38 বছরের সংগ্রামের হিসাব দিতে হবে। আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 38 বছর আগে বাড়ি ছেড়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ক্যাম্পাড়া এলাকার 28 বছরের যুবক জবেদ আলী। স্ত্রী ও 4 বছরের ছেলে জাহাঙ্গীরকে না জানিয়েই দীর্ঘ এই সময়ে স্বজনরা ধরে নিয়েছিলেন তিনি হয়তো আর বেঁচে নেই, কিন্তু সোমবার বিকেলে নিজের জন্মভিটায় ফেরেন তিনি। দীর্ঘদিন পর স্বামীকে দেখে হতবাক স্ত্রী রুশিয়া খাতুন খবর পেয়ে ছুটে আসেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। খোঁজাখুঁজি করেছি বহু জায়গায়, বিভিন্ন লোক বিভিন্ন রকম বলেছে, অমুক জায়গায় দেখে আসলাম, সেসব জায়গাতেও আমরা গিয়েছি, নিজেরাই গিয়েছি। অতটুকু আমাদের খেয়াল নাই, চলে গেছে এটাই। দাদি অনেক কান্নাকাটি করেছে, আমরাও অনেক করেছি, দুঃখ করেছি দাদির কথা শুনি। অনেক চিনতে পারছে, অনেক চিনতে পারছে না, ঠিক আছে। দেওয়ার পরে যাই হোক এখন আমরা তাকে পাই, অনেক আনন্দিত ও উৎসাহিত। জবেদ আলীর প্রথম স্ত্রী রুশিয়া খাতুন বলেন, এখন তাকে মেনে নিতে হলে সন্তান সহ সেই দুঃসময় ও এত বছরের কষ্টের হিসাব আগে দিতে হবে। আমি গাছের কথা খাইছি গেছি, ঘর ছিল না, ঘর আমার ছেলে বিদেশ খাইতে ঘর কান করে দিছে, 40 বছর গিয়েছে, 1 টাকা খাইলে তো তার 3 বিঘি 4 বিঘি জমির দাম। কি করতে গেছিল, কি করছে সে, ওকে দিতে হবে এটা। অজানা অভিমানে বাড়ি ছেড়েছেন জানিয়ে জবেদ আলী বলেন, অনেকবার ফেরার চেষ্টা করেও পারেননি। মানিকগঞ্জে জমি কিনে দ্বিতীয় বিয়ে করে সংসার করেছেন। 8 বছর আগে দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। সেই সংসারে তার 11 বছরের একটি মেয়ে রয়েছে।
15-16 বছর কাটে যাওয়ার পর একটা বিয়ে শাদি জামাই করছি, ওর একটা মেয়ে এসে আমি নিয়াত করে আইছি যে দেশে আমি যাই দেই কি অবস্থা, যদি তারা সবাই থাকে তাহলে আমি দেশের বাড়িতে যাই, বাকি জীবনটা যদি কাটাইতে পারি, এই জন্য আমি নিয়াত করে আসছি। জবেদ আলীর প্রথম স্ত্রীর সন্তান জাহাঙ্গীর এখন প্রবাসী। হাসান আহমেদ, ৭১। বাংলাদেশের শেষ সীমান্ত টেকনাফেও আছড়ে পড়েছে আকাশ নীল ফুটবল উচ্ছ্বাস। 2026 বিশ্বকাপ শুরুর বাকি আর 4 দিন, তাই শেষ সময়ে খেলা দেখার উচ্ছ্বাস জ্বালিয়ে নিচ্ছেন দর্শকরা। শুক্রবার বিকেলে টেকনাফে আর্জেন্টিনা ভক্তরা বসিয়েছিল এক মিলন মেলা। বিস্তারিত কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে। শুক্রবার বিকেলের আকাশটাও যেন সেজেছিল চেনা রঙে, মাথার উপর সাদা মেঘের ভেলা আর নিচে নীল জলরাশি। এদিন আলবি সেলেস্তে থেকে 16,865 কিলোমিটার দূরে টেকনাফের শেষ সীমান্তের সে পিচ ঢালা পথে সৃষ্টি হয় আকাশী নীলের মানব উর্মিমালা। একটা দুটো নয়, শত শত বাইকার তাদের গায়ে সর্বোচ্চ ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির ফুটবল দলের জার্সি গায়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। বিশাল আর্জেন্টাইন পতাকা উড়িয়ে প্রিয় দলের জন্য শুভ কামনা করেন। আমরা চাই আর্জেন্টিনা গত 2022 সালে বিশ্বকাপ জয়ী হয়েছে, আমরা চাই তাদের যে পারফরমেন্স, সে পারফরমেন্সের ধারাবাহিকতায় আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হবে। এটা হচ্ছে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা আমাদের প্রত্যাশা কি মানে আবারও আমরা চ্যাম্পিয়ন হব। অবশ্যই শিরোপা ধরে রাখার জন্য আমরা মাঠে এবং মাঠের বাহিরে আমরা আমাদের প্রিয় টিম আর্জেন্টিনাকে সমর্থন করে যাব। শোভাযাত্রা শেষ করে সূর্য ডোবার আগে সমুদ্র তীরে নাচে গানে মেতে ওঠেন সবাই। সবার কণ্ঠে একই সুর, এবারও জয়ী হবে আর্জেন্টিনা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী মোড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের 125 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে মোড়াপাড়া ইউনিয়ন ভোলাবো ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে মোড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্দিষ্ট সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে 3-1 গোলে মোড়াপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে। খেলায় বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।